বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলে কিংবা কম্পিউটারে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ। আসুন কথা না বাড়িয়ে আমরা একটু কাজে যাই। আসুন আমাদের আসলে বলছি কি, ওই যে আমি এটা পোস্ট করেছিলাম, বুঝছেন, যে গতকালকে আমার রোবট ফাংশন করে, ডুয়েল টেড ওপেন করে। এই যে আমি যে গাণিতিক ফর্মুলাটা এখানে এনেছি, তো এই ফর্মুলাটায় আমি বলেছি যে আমাদের ডুয়েল টেড ওপেন করে। আচ্ছা, ডুয়েল টেড ওপেন করে এটা আমি বলছি, তো তারা আবার বলতেছেন ডুয়েল টেড তো দেখালেন না, আপনি মুখে বলছেন কই ওপেন করে। ওকে, এই জন্য আসলে ওনারা শুভাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী না তা জানি না, তো ভালোর জন্যই বলছেন, তো আমি মিথ্যা বলি নাই। আমি আসলে মিথ্যা বলি না সহজে। এই ট্রেডার প্যানেল বা এই ফরেক্স জগতে আমি মিথ্যা বলে, ফরেক্স জগতে আমার 10 বছর এখানে আমার অতিক্রম হলো। আমি 10 বছর যাবৎ এখানে, 12 বছর যাবৎ পুরোপুরি। আমি 10-11 বছর আগে যেই ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওর মানে কারণে বলতে পারি যে আমি 10 বছর ধরে। তো আমি কোডিংয়ের যে গল্পটা আসছে, কোডিংটা আমি আসলে কোথা থেকে পাইলাম, কেমনে পাইলাম, বা কোডিংয়ের সিকোয়েন্সটা আমি কিভাবে মেনটেন করলাম, বা কিভাবে এর ধারাভাষ্যটা আমি বুঝলাম পারলাম, এটা যারা জিজ্ঞাসা করছেন আসলে এগুলো বুঝবেন না। তবে আমার ভিডিওগুলো তো যেহেতু দেখেন না, তো এই ভিডিওটা আমি লম্বা করব। আমি এই যে বলছি যে এইখানে এই পোস্টে প্রজন্মের জন্য না, এই যে আমার এই পোস্ট এই প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম রেখে গেলাম। দোলনা একা একা দুলতে পারে না, একে কেউ দোলাইতে হয়। আসলে এই যেখানে আমি যেটা বলতে চাইছি সেটা, তো আমি বিভিন্ন গল্পগুলো এখানে এনেছি। আমি কিন্তু 100% অ্যানালাইসিস করেছি, যেখানে এক পিন পয়েন্টস এটা পিপিটিএক্স পর্যন্ত এদিক সেদিকে হয় নাই, আপনারা দেখেছেন গোল্ডে। এবং আমি বলেছি যে $100 পুল করব, 2 থেকে 3 দিনের মধ্যে যেন $1000 প্রফিট হয়। হ্যাঁ, তো আমি ইনশাল্লাহ সে কাজটাও করে পেরেছি। তা ওয়ার্ল্ড ওয়াইজ আমি অনেক খ্যাতি অর্জন করেছি। আমি এখানে এই যে ট্রেড নেয় আমার রোবটে, আমি মোটামুটি ভালো ট্রেডার ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি গবেষণায় চলে আসি বিষয়টাকে আবিষ্কার করার জন্য, যে এখানে সবাই লস করতেছে, আমিও করছি। তা আসলে কি জন্য লস করে, আমি আসলে কি করবো, যে পোস্টটায় 4 ডাইমেনশন এখানে আমি বলেছি মার্কেট একবারে কতটুকু যাবে, মার্কেটের যে মুভমেন্টস কিভাবে ফিনিশিং, এটার আমি বহু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তো আসলে এই আমি ক্যান্ডেলটা কিভাবে যায়, কিভাবে হাইলো হয়, আমি এটা দেখিয়েছি। আমি এখানে বুঝিয়েছি ক্যান্ডেলটা দেখা যায় এখানে, কিন্তু এর বাইরে এই জায়গা থেকে তারা ফাংশন করে। এই যে ঘোরাঘুরি করে, সে পেছন দেখেন থেকে প্যাটার্ন কিভাবে সৃষ্টি করে, কেউ চালায়, হ্যাঁ দেখিয়েছি। তো আমি দেখেন এই সঞ্চয়বাদের এটা কথা শোনেন। হিন্দু, 500 মিলিয়ন বৌদ্ধ এবং 15 মিলিয়ন ইহুদি আছে। এরকম মোট 4300 ধর্ম রয়েছে পৃথিবীতে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করেন, এতগুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব? আমরা কিভাবে বুঝবো যে ইসলামই সত্য ধর্ম? এটা কি যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? একে আমরা দার্শনিক দেকার্তের খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব। এর নাম হলো দেকার্তের সংশয়বাদ। সংক্ষেপে বললে তিনি বলছেন, ধরা যাক আপনার আপেল ভর্তি একটি ঝুড়ি আছে। আপনি ঝুড়িতে হাত ঢুকিয়ে একটি তাজা আপেল বের করে নিলেন। যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন এবং এইবার যদি একটি পচা আপেল হাতে আসে, পচা আপেলগুলো বেছে ফেলে দিতে হলে একটা একটা করে আপেল হাতে নেবেন না। কোন আপেলটা তাজা আর কোনটা নয় সেটা দেখতে যাবেন না, বরং পুরো ঝুড়িটি খালি করে নিয়ে এরপর একে একে ভালো আপেলগুলো ঝুড়িতে রাখতে থাকুন। আজকের ইস্যুতেও একই কৌশল অবলম্বন করা যাক। আমি বলতে চাইছি, একে একে 4300 ধর্মকে যাচাই করা কি সম্ভব? আমার তো মনে হয় না। আমরা মহাবিশ্বে ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যকরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি সত্য ধর্মে কি কি শর্তাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক। এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব, কেন ইসলাম? এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন, তাই না? কয়েকটি ধাপ পার করতে হবে। এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকব। সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে, সৃষ্টিকর্তা কি আছেন? ধর্মের কি প্রয়োজনীয়তা আছে? যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে, তাহলে কি পবিত্র গ্রন্থ বা নবীর প্রয়োজন কি আছে? প্রথমে এই বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক। তা বলতে চাই আসলে, এই যে সৃষ্টিকর্তা, এখানে আমরা যে এই এফেক্ট জগতে আসি, ফরেক্স করি, এখানে আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে আমার
কি দরকার, কি আছে, কি নাই, কি সনাতন পদ্ধতিতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়ে কি হবে আসলে? এই মানে কেন আমি ট্রেড করব, কোথায় এটা যাবে, কি কারণে? এই যে এগুলো নিউজগুলো ফাংশন করে না, বছর নাই, যুগের পর যুগ আমরা দেখতেছি ফাংশন করে না। তো আসলে তারপর আমাদের শিক্ষা হয় না যে এখান থেকে আমরা কি পাইলাম। 12 বছর, 13 বছর, 10 বছর চলে গেল, মানে কোনো কিছু হয় নাই। আচ্ছা শুনি তারপর কি বলতেছিলেন। সেটা হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা। আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায়ের কথা ভাবছেন, কিন্তু আজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মন দিয়ে শুনুন। পদার্থবিজ্ঞান বলে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে, যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে। যেমন আমি যদি একটি শিশুকে প্লেন ঠেলতে দেখি, আমি অবশ্যই তখন এর পেছনে অন্য কাউকে খুঁজবো, যেহেতু সেই শিশুর পক্ষে এই কাজ সম্ভবই নয়। আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু আছে। এমনকি বুঝলাম। আমি যদি স্বচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে, আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির প্লেন সরানোর মতন যথেষ্ট শক্তি নেই। আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিটিকে খুঁজতে শুরু এই যে সত্যিকারের সক্ষম ব্যক্তিটা খোঁজা খোঁজা মানি হয়েছে যে আমি ট্রেড করতেছি বারবার, পারতেছি না কেন? এই না পারার কারণ আমরা খুঁজি না বিধায় আসলে ঘটনাটা এরকম। পরে করব। শুনেন। আর যুক্তি এটাই বলে, তাই না? এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই, যেমন আমরা দেখি যে গাভী দুধ উৎপাদন করছে, গাভী তার দুধে থাকা এমিনো অ্যাসিডের কথা জানে না। যে মানুষেরা দুধ পান করে তাদের শরীরে এর প্রয়োজনের কথাও সে জানে না, কিন্তু সে ঠিক প্রয়োজন মাফিক দুধই যোগান দেয়। তার উপর সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যার সাথে এর কোনো সম্পর্ক নেই, ঘাস। আমরা যদি অন্যভাবে দেখি, উৎকৃষ্ট মানের মধু তৈরির পেছনে আমরা বিষধর মৌমাছিকে সব পরিশ্রম করতে দেখি। মধু তৈরির সময় এতে থাকা উপাদানের কথা মৌমাছি জানতে পারে না। আবার মৌমাছির শরীর, এর কোষ, কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না, কিন্তু তার তৈরি মধু মানুষের রোগ মুক্তিতে ভীষণ কার্যকরী। আমরা এবার ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাই। আমরা দেখি শুকনো বিস্বাদ রঙহীন মাটি থেকে গাছপালা রসালো মিষ্টি আর রং বেরঙের ফল উৎপন্ন করছে। গাছের বীজ কিন্তু জানে না আমরা কেমন স্বাদ পেতে যাচ্ছি, কেমন ঘ্রাণ আমার নাকে ভালো লাগবে তাও গাছ জানে না। গাছ জানে না আমার চোখ কি দেখতে পছন্দ করে, গাছ আমার শরীরের প্রয়োজন জানে না। বীজ অবস্থায় এটা ছিল সাধারণ, স্বাদহীন, গন্ধহীন। এর থেকেই শত শত এমন ফল পাওয়া গেছে যার স্বাদ আমার জিহ্বার সাথে খাপ খায়, এমন একটা ঘ্রাণ যা আমার নাকের সাথে খাপ খায়, এমন সৌন্দর্য যা আমার চোখ জোড়ায়, আবার আমার শরীরের জন্য উপকারী। ঠিক ঠিক তেমনি এমন একটা স্ট্র্যাটেজি দরকার যেখানে আমার প্রফিট হবে। বাস বাংলা কথা রয়েছে এরকম। এই মুহূর্তে আমার মস্তিষ্ক সাথে সাথে আমাকে বলে যে যাদের দেখে মনে হচ্ছে তারা এইসব কিছু ঘটিয়ে চলেছে, এই কাজগুলো করার মতো দক্ষতা তাদের নেই। মানে এটা খুব মজার, এমন কাউকে এমন কিছু দিচ্ছে যা তার কাছে নেই, কিন্তু সাধারণভাবে এটা অসম্ভব। এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যাক। ধরা যাক আমার হাতে ধরা কাপড়টা একটা পর্দা, আর আমাকে দেখা যাচ্ছে না। এই পর্দাটি একটা কলম হাতে নিয়ে কবিতা লিখলো, ছবি আঁকলো। সবাই বলবে যে দৃশ্যত এই কাপড়টা এই কলমটাকে পরিচালনা করছে, কিন্তু স্বাভাবিক যুক্তি অনুযায়ী আপনি অবশ্যই ভাববেন যে কাপড়টার পেছনে কোনো শক্তি আছে। ঠিক এই উদাহরণের মতো যে সমস্ত ঘটনা নিয়ে আমরা কথা বললাম, পরিষ্কারভাবে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এসব নিয়ন্ত্রণ করছেন। আমরা যদি এই উদাহরণগুলো পরিষ্কারভাবে বুঝে থাকি, তাহলে আমাদের মনের চোখ দিয়ে আমরা দেখতে পাবো যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন, যিনি পর্দার আড়ালে কাজ করেন এবং আমাদের প্রয়োজন অনুসারে সবকিছু বাস্তবায়ন করেন। এখন যদি প্রথম ফিল্টার পরিষ্কার হয়, বৌদ্ধ ও জৈন এর মতো ধর্ম এবং নাস্তিক্যবাদ, অজ্ঞেয়বাদ, প্রকৃতিবাদ এবং সংশয়বাদের মতো দর্শন বাদ পড়ে যায়, কারণ একজন সৃষ্টিকর্তা থাকতেই হবে, আপনি তাকে যে নামেই ডাকুন না কেন। এখন আমাদের দ্বিতীয় ফিল্টারের কথা ভাবা যাক। এক্ষেত্রে আমরা যুক্তিবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতি ব্যবহার করব। ব্যাপারটাকে আমি এইভাবে বলবো, আমরা যখন চারপাশে দেখি যে কোনো সময় যে কোনো জায়গায় এই নিয়মটা ধ্রুব। যদি আমরা চোখের সামনে কোনো কাজ, পণ্য দেখি, পণ্য নির্মাতা এর সম্পর্কে সবচেয়ে ভালো জানবে। আবার যখন কেউ এই নিয়ে কথা বলতে যাবে, যিনি এটা বানিয়েছেন তারই সবচেয়ে বেশি অধিকার এটি নিয়ে কথা বলার। যেমন আমি যখন একটা ফোন কিনি, সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে, তাই না? সেটা দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারী কোম্পানি কিন্তু আমাকে এরকম জানিয়ে দিচ্ছে যে এই ফোনটা আমরা বানিয়েছি, তাই যৌক্তিকভাবে আমরা এই সম্পর্কে সবচেয়ে ভালো জানি, একেবারে ছোটখাটো ডিটেইল পর্যন্ত। আর এই ম্যানুয়ালটা দিয়ে আমরা সেই ব্যাপারটা স্পষ্ট করছি। একেবারে সাধারণ পণ্যেও সেটা থাকে। এরপর আমাদের মাথায় এই প্রশ্নটা আসে, যদি সাধারণ কোনো পণ্যেও ইউজার ম্যানুয়াল থাকে, এমনটা কি সম্ভব যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন ও পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তাদের দিক নির্দেশনার জন্য কোনো ম্যানুয়াল পাননি? ইতিহাস জুড়ে সমগ্র মানবজাতি এই প্রশ্নগুলো করে চলেছে। কে আমি? আমি কোথা থেকে এসেছি? কোথায় আমার গন্তব্য? আমার জীবনের মানে কি? এটাও কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাকে এই প্রশ্নগুলো করতে পারার মতো মস্তিষ্ক দিয়েছেন, কিন্তু এর উত্তরগুলো পাবার জন্য কোনো বার্তা
তা দেননি, নিশ্চয়ই তিনি আমাদের পথভ্রষ্ট অজ্ঞ অবস্থায় রাখবেন না। তিনি যোগাযোগ করবেন, তিনি কি চান জানাবেন এবং আমাদের পথ দেখাতে একটি নির্দেশিকা পাঠাবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে বিশ্বাসের খোঁজ করছি সেটা অবশ্যই বই নির্ভর, এর একটা নির্দেশিকা থাকতেই হবে। আর এই দ্বিতীয় ফিল্টারের সাহায্যে আমরা শিন্টোবাদের মতো ধর্ম এবং ইয়েটিসিজম, প্যান্থিইজম বা নিহিলিজমের মতো বিশ্বাস বাদ দিতে পারি। তো আপনি যদি এমন প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় একটা কিতাবই যথেষ্ট, স্কুলেও আমাদের বই দেওয়া হয়েছে, কিন্তু সেটা কি যথেষ্ট? শেখানোর জন্য একজন শিক্ষক কি আপনার প্রয়োজন হবে না? এমনকি আমাদের এমন ওকে শিক্ষক প্রয়োজন যে শুধু ওকে আমরা যে কথাটা বলতে আসছি আসলে বলি যে এই যে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমরা শুনলাম যে যে জায়গাটা আমরা দেখলাম যে আসলে এই যে একটা বই নির্ভর, এই যে আমাদেরকে ফরেক্সে যে বই ধরিয়ে দেওয়া হয়েছে, আসলে প্রস্তুতকারী যে প্রতিষ্ঠান তিনি কি আমাদের কিছু দিয়েছেন? দেন নাই। তো আমার মতো কিছু এবেতাবে লোক এটাকে বানিয়েছেন। আচ্ছা, তো আমরা কিন্তু এখানে দেখেন এই যে ক্যান্ডেলকে দুইটা ছোট বড় হোক, আমরা কোনো সমান্তরাল কিভাবে হয় তা আমরা হাতে কলমে কিন্তু দেখিয়ে গেছি। কথা বুঝছেন? তো যেটা বলতে চাইছি যে সৃষ্টিকর্তা বই নির্ভর, মানে আমাদেরকে কিছু দেন না ম্যানুয়াল। এই যে এরা যে মার্কেটটা পরিচালনা করে, আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নস তো উমুক তুমুক এগুলো বই কে বানাইলো? আমি আর আপনি বানিয়েছি। কিন্তু প্রতিষ্ঠান মানে প্রস্তুতকারী প্রতিষ্ঠান কি আমাকে কিছু দিয়েছেন? ম্যানুয়াল কোনো গাইডলাইন দিয়েছেন? দেন নাই। যেহেতু দেন নাই তাহলে আপনি আর আমি এটা বুঝি কেমনে? আমাকে সেই গাইডলাইন বানাইতে হবে এবং প্রপার দেখতে হবে এবং যুক্তিসঙ্গত থাকতে হবে। তো বই হিসাবে আমরা যেটা দেখেছি যে বলছেন যে বই, আল্লাপাক বলছেন যে আল্লাপাক এই পৃথিবীতে আমাদের জন্য কি কোরআন পাঠিয়েছেন। দেখেন, কোরআন শরীফের প্রথম অক্ষরটা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিদে। এই বা এবং লাস্টের অক্ষর হচ্ছে সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষ অক্ষর। বে এবং সে, এটা যদি ব্র্যাকেট ব্যবহার করি, ব্র্যাকেট, তাহলে কি হলো আপনার এটা এই যে আমাদের কোডিং এ দেখেন বে এবং সিন যেখানে যাবেন এটা একটা কোডিং যে শেষ ব্র্যাকেট, বাস। বে এবং সিন মানে বাস, বাস মানে যথেষ্ট। এই যে বুকটা দিয়েছেন এটা সম্পূর্ণভাবে যথেষ্ট। এবার আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করি বোঝার জন্য, ভিন্নভাবে একটু ধারণা নেই। আল্লাহ মাফ করুক, কথাটা যুক্তির স্বার্থে বলছি সবাইকে বোঝার জন্য। সনাতনীতে আমরা যারা পারছি না এখনো, ঠিক তাদের জন্য মহান আল্লাহ পাক এই মহাবিশ্ব পাঠিয়েছেন এবং আমাদের যে উন্নত জাতি পাঠিয়েছেন তিনি ধ্বংস করে দিয়েছেন। তিনি বলেছেন আল কোরআনে, আমি এর উদ্ধৃতি দিয়েছি। তো ওই 4D ক্যালকুলেশনের এই ডিসপোজালটা আমি ওখানে বলে গেছি এবং সেইখানে পিরামিডের সাথে ডলারের যে সম্পর্ক বা ডলার যে কন্ট্রোল করবে আর পিরামিড যে কেউ আবিষ্কার করতে পারবে না এর বিশাল রহস্য, তার অনুমান আমি সেখানে বলে গেছি। ওকে, তো এই যে যে বুকটা দিলেন, বইটা এখানে যে 666 যে 444 অর্থাৎ 6666 আয়াত, পক্ষান্তরে এখন কিছু কমে গেছেন, বিজ্ঞানীরা বের করছেন। তো ধরেন 6666 থাকবে। তো এই যে এতগুলো ওয়ার্ড এখানে দিয়েছেন, আমাদের কোনটা কাজে লাগবে? এবার আল্লাপাক, যেটা আমি বলতে চাইছিলাম যে আল্লাপাক এই মহাবিশ্ব পরিচালনা করতে যায় বা মহাবিশ্বকে মানে রান করতে যাবে, স্টাবলিশ করতে যাবে, মানব জাতিকে সুন্দরভাবে দেখানোর জন্য, পরিচালনার জন্য তিনি এই মহাবিশ্বের ডিজাইনকে এডিট করেছেন বা আইনকে তিনি পরিবর্তন করেছেন, এডিট করেছেন। বাংলা কথাটা হচ্ছে এরকম। কারণ দেখেন, এখন যদি আমি এটা উদাহরণ হিসেবে আনি যে আল্লাপাক এডিট করছেন, আপনি আবার কিভাবে বলছেন? না, আমি মাফ চেয়ে নিচ্ছি, যুক্তির স্বার্থে বলছি এবং বুঝে দেখেন যে ঘটনার সত্যতা আছে কিনা। যেমন ধরেন আল্লাপাক বলছেন যে প্রথমেই তিনি তাওরাত, জবুর, ইঞ্জিল এবং কোরআন, এই চারটা মানে বড় ধর্মের এই চারটাতে তাওরাত পাঠিয়েছেন, সাথে নবী পাঠিয়েছেন এবং 1,00,000 কত পক্ষান্তরে যাই হোক অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তো প্রথমবারে যেটা পাঠাইলেন এটা দিয়ে যে ফাংশন করলো এই জাতি বা দল, এটা হচ্ছে না, আবার এডিট করে জাবুর পাঠিলেন, জাবুরে কাম করতেছে না, তারপরে ফাংশন করছে না বা ভালো হচ্ছে না, আল্লাহ পাকের পছন্দ হয় নাই, তিনি আবার ইঞ্জিন পাঠিয়েলেন, ইঞ্জিনে পছন্দ হয় নাই, আল্লাহ পাক তখন কি করলেন? কোরআন পাঠাইলেন এবং কোরআন পাঠানোর পরে তিনি বলে দিলেন এটাই শেষ, এটাই তার মনোনীত এবং তার পছন্দের। তো
এবার দেখেন কোরআন যার উপরে আসছেন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি বিভিন্নভাবে বুঝাইছেন, প্রমাণ করতে গেছেন। এই নাস্তিকবাদ বা আস্তিকবাদ বা বেঈমান বা আস্তিক আস্তাক যাকেই বলেন না কেন, তার কাছে গিয়ে বলছেন, তাকে বিশ্বাস করেন নাই, বিশ্বাস করার জন্য মানবজাতি তাকে বলছেন তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, তিনি করে দিছেন। এখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, বাস এটা আপনার কাছে মনে হলো যে শেষ, কিন্তু এখানেই তো রহস্যের শেষ নয়। এই চাঁদ যে আসলে দ্বিখণ্ডিত হলো কিনা সরজমিনে আমি আর আপনি কিভাবে জানবো, কিভাবে বুঝবো? তাহলে চাঁদে যেতে হবে। তো চাঁদে তো আমি যেতে পারবো না। তাহলে পূর্বের যে নবী রাসূলরা আসছিলেন, তারা তাদের যে ধর্মগ্রন্থ অনুযায়ী তারা যে ডিজিটাল ছিলেন না, তারা অনেক উন্নত জাতি ছিলেন, এটা সত্য, কিন্তু ডিজিটালাইজ ছিলেন না। তো তারা তো আর চাঁদে যেতে পারবেন না। তো ডিজিটালাইজে চাঁদ যেহেতু ভাগ করে ফেলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন চাঁদে আমাকে যেতে হবে। তাহলে কি হবে? একটা যন্ত্র বানাইতে হবে। তাহলে আমরা যন্ত্র বানাইতে সক্ষম হইছি এবং বানিয়েছি, এবং আমরা চাঁদে গিয়ে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাগ করে দিয়েছেন। এটাই শেষ। এরপরে আর এডিট করা লাগবে না। ডিজাইনের ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটেছে, ওটা শেষ করে দিয়েছে। তাহলে আমরা শেষ পেলাম। তাহলে ম্যানুয়াল পেলাম, ইউজার ম্যানুয়াল পেলাম, একটা গাইডলাইন পেলাম। কিন্তু আমরা যে এফএক্স জগতে আছি, এটা একটা গাইডলাইন কিভাবে পেলাম? আল্লাহ যে এডিট করছেন তাওরাত, জবুর, ইঞ্জিল এবং কোরআন, এই প্রধান চারটা, তার উপর বেস করে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন সাজিয়েছি। আমরা যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা সাজিয়েছিলাম, সেটা আসলে কোথায়? আম, এই যে আমাদের অঙ্কের যে ফয়সালাটা আমি দেখাচ্ছি এখানে, এখানে এই যে কোডিংটা দেখিয়েছি, এটা বুঝবে না। এই যে এখানে নয়, এখানে, এই যে এটা, এই যে যে এখানে যে দেখছেন ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা সাজিয়েছি, আসলে এটা আমি সাজাইনি, এটা ক্রমধারা অনুযায়ী সাজে বসে আছে। কারণ তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন এখানে এসে শেষ, এরপরে আর যাবে না, ব্যাকে আর যেতে পারবে না। ব্যাকে যেতে হইলে অনেকগুলো আছে এগুলো। এখন একটা স্ট্র্যাটেজি বা একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলের সাথে কেন সামঞ্জস্য নেই, তা এখান থেকে আপনার হাতে কলমে যদি দেখতে চান, দেখেন এটা এখানে হয়েছে কি, এই দেখেন, এই যে এই যে এটা শুরু এখান থেকে, যে এটা আপনি ধরবেন এইখান থেকে উল্টা দিকের একজনও না, এটা এই জায়গা থেকে শুরু, এই যে এখান থেকে শুরু হয়েছে গল্পটা। তাহলে এখান থেকে এইখানে গেল, এই যে একটা গেল, তারপরে এখান থেকে এইখানে গেল, এই একটা, আবার এখান থেকে এখানে আসলো এই একটা। তাহলে কয়টা হইলো? এখানে চারটা হইলো, একটা সারি। আবার এইখান থেকে এই পর্যন্ত এই যে এখান থেকে ঘুরে তারা এমনে আসবে, এমনে আসবে, এমনে যাবে, এমনে যাবে, এভাবে তারা প্যাটার্ন সৃষ্টি করবে। এটা হলো জিগজ্যাগ প্যাটার্ন, বা ওই যে তার সমন্বয়, তারের যে সমন্বয়, এই আটে এসে এটার সমাপ্ত ঘোষণা করবে। আচ্ছা, এবার দেখেন এই যে তার বেহালার সুর অনুযায়ী, বেহালার যে সুর, বেহালা একটা তারে সে কি করে? কথা বলে, আপনার মনের ভাষা প্রকাশ করে তারের টানে। তো এইখানে যে তার আছে, এই তারের টানে ওর পরবর্তী ফয়সালা বের করা সম্ভব। তাহলে যদি হয়, তাহলে এই যে চার, এই যে এখানে দেখেন, এই যে এটা চারটা এখানে, তারপরে এখানে এসে চারটা, আমরা বুঝিয়েছি এই যে এই আটটা ইয়েতে, আর এইখানে এই আটটা। তাইলে এর আটের অর্ধেক চার, চারের অর্ধেক দুই, দুইয়ের অর্ধেক এক। এ দেখেন এই যে এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এভাবে একটা একটা। এখানে আছেন এই যে জোড়া জোড়া, জোড়া জোড়া জোড়া, এই যে চারটে চারটে জোড়া, এই যে চারটে 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 চারটে, এখানে আটটা আটটা আটটা। এই যে ক্রমধারা ক্যান্ডেলস্টিকে, এখন তাহলে এইটা টেড নেয়ার ক্রমধারা কিভাবে আসবে? তো এইটার ক্রমধারাটা টেড নেয়ার, এটা কোথায়? এই যে কেটে দেয়, এটার ক্রমধারাটা আসবে টেড নেয়ার। আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের রোবটে আসেন এমএডিসি ইএমএ, এই যে এটাকে মডিফাই করি। আমি একটা ইয়েতে আসছি, মানে একটা টেড ওপেন করেছি, এখনো কাজ বাকি আছে, পর্যাপ্ত পরিমাণ কাজ বাকি আছে আমার। ঠিক আছে, এবার আসেন ফিল্ডে। এই দেখেন আমি এখানে একটা সারিতে, দেখেন ওই যে চার দেখিয়েছি,
আর 4-এর যে ফয়সালাটা কিভাবে মিললো, ওই তাওরাত জবুর ইঞ্জিন। আল্লাহ পাক প্রথমে তাওরাত পাঠিয়ে যেমন এডিট করেছেন দেখছেন হয় নাই, আবার জাবুর পাঠালেন, এভাবে এভাবে করে কোরআন পর্যন্ত এসে শেষ করে দিলেন এবং বলে দিলেন ব্র্যাকেট দিয়ে। এখানে দেখেন এই যে স্টার্টিং, এই যে ব্র্যাকেট একটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই ফার্স্টে আসেন, এই যে ডাবল ব্র্যাকেট, তার মানে একটা দিয়ে শুরু হয়েছে এখানে, আর এর ফিনিশিং চক্করে গেলে এই যে দেখেন এই যে ব্র্যাকেট শেষ একটা দিয়ে ঘটছে। তো এক একটা পোর্শনে এখানে 4টা করে পোর্শন আছে, ইফ যদি দিয়ে 4টা করে পোর্শন আছে প্রত্যেকটার ফয়সালাতে। এই যে এখান থেকে এ পর্যন্ত এরকম করে 4টা করে আছে। এই যে এই যে এই যে অথবা এই অথবা এখানে একটা, আবার এরকম একটা, 4টা করে আছে। 4টা হচ্ছে ট্রেড নেয়ার ক্রমধারা। আমি একটা ধারার উপরে কাজ করেছি। এই যে এখানে এগুলো সব এক। এই যে যেখানে বিবিবি, বিবিএস, তাহলে বিবিএ এখানে এক, এই যে এল 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 এখানেও এক 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 এক, আমি একটাতে মাত্র কাজ করছি। তো বাই নেয়ার জন্য 16টা টেকনোলজি ব্যবহার করতে হয়েছে। কতগুলো অঙ্ক, কত হাজার, সেটা বুঝে নেবেন পরে, এটা আপনার বোঝার দরকার নেই। কারণ এখানে স্কোয়ার রুটে সেই উমুক উমুক বিশাল বড় গল্প কবিতা সবগুলোর সাথে অ্যাডজাস্ট করা, সেই অ্যাডজাস্টের মডেলটা আমি এখানে দেখিয়েছি। তো বাই এবং সেল নেয়, আমরা ট্রেডিং এ যাবো ইনশাআল্লাহ, ট্রেড করব, দেখবো, যারা বলছেন সবাই দেখবেন। তো আমরা একটু এডিশনালি ডানে বামে যাই। এটা হলো সেলের জন্য। এই যে এটা, এই যে এখানে দেখাই যাইতেছে বাই, বাই এতগুলো বাই নিবে, কি বুঝলেন? এই যে বাই 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 মানে এই 16টা বাই নিবে, নো। এইখানে ঘটনাটা এরকম হয়েছে, 16টা বাই নিবে না, এখানে 16টা বাই নিবে না, এখানে বাই নিবে হলো এই যে একটা বাই নিবে। 16টা টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমি টেকনোলজি সিস্টেম দেখাইলাম না একটু আগে, ক্যান্ডেলের পরিমাণ, ওই এতগুলো টেকনোলজি 4টা করে পার্ট থাকা লাগবে। তো ওই 4টা ক্রমধারা, কি ধারা আছে সেটা এখানে আপনারা বললে তো অযথা বুঝবেন না, কিন্তু 4টা ধারা আমি কোথা থেকে পেয়েছি, ধারা ওই জায়গা থেকে আমি ধারা কালেকশন করছি। কিভাবে কালেকশন করছি? আসলে ব্যাপারটা এরকম ভাবে কালেকশন করছি। ধরেন আমি যদি ফুটবল খেলা দেখি, ফুটবল, তো ওইখানে আমরা কিন্তু একটা জিনিস চাই, যে আমি ধরেন আপনাকে গালি দেব, সব সময় গালি দেই, কিন্তু এখন আর গালি দিতে চাই না। তো আমি কিভাবে এটা ফাংশন করব? ফুটবল খেলা থেকে কালেকশন করছি এই তথ্যটা, মনে করেন এরকম, যে ওইখানে রেফারি কি করে, লাল কার্ড দেখায় বাতিল, হলুদ কার্ড দেখায় পানিশমেন্ট দুর্বল। তো যাকে গালি দেব তাকে আমি একটা লাল কার্ডের মধ্যে এরকম দেখিয়ে দিলাম, যে একটা লাল কার্ড বাবা, এটা এই তুমি পড়ে নাও। তো এখানে যে কি লেখা আছে সে টপ 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 করে পড়তেছে, আমি না দেখলেও সে পড়তে পারতেছে। তো ওইখানে গালি লেখা আছে উন্নত মানের, আবার হলুদ কার্ডের একটু দুর্বল গালি, তার মানে বুঝে নিল আমার গালি দেওয়া লাগবে না। টেকনোলজিটা আসলে, টেকনোলজিটা এরকম, সিস্টেমটা আরেকখান থেকে উম, নিয়ে এসে আমি আমার মতো করে উপস্থাপন করবো, আমি আমার মতো করে কাজ করব। যেহেতু ম্যানুয়ালি এর যে কোনো মানে আপনার কি কয়, ম্যানুয়ালি যখন এর কোনো বই পুস্তক দেন নাই, এটা একটা প্যানেল আমাদেরকে যেহেতু দেন নাই, তাহলে আমাকে আমার ভাষা দিয়ে আমার মতো করে আমার স্টাইলে বানিয়ে বুঝতে হবে এখানে কি আছে, এবং সেই মতো করে যন্ত্র আবিষ্কার করতে হবে আগে। তো সেই যন্ত্র ইয়েটা হয়েছে আমি আমার ট্রেডার প্যানেলে, এখানে আমি এই যে এইটা হয়েছে আমার যন্ত্র। একটা রোবটের ভিতরে এরকম 8টা রোবট আমি প্রবেশ করিয়েছি। তো এগুলো এক একটা রোবটস, এক একটা যন্ত্র। আমি অনেকে বলবেন যে জানি না, আমি ফ্রি ট্রেনিং দিয়েছি, স্পেশাল ট্রেনিংও দিয়েছি। আমার এই যন্ত্র সম্পর্কে বাংলাদেশে অনেক লোকেই জানে, যাদের আমি স্পেশাল ট্রেনিং দিয়েছি। এবং আমি আমার আইডিতে যদি ঢুকি বা দেখি, আমার আইডিতে প্রথম পোস্টে আমি এরকম এই ঘটনাটা লিখে রাখছি, এই দেখেন আমি আমার আইডিতে রাখছি, এই যে দেখেন, এই যে আমার ফ্রি প্রশিক্ষণের সমাপনী ক্লাসে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী সম্পূর্ণ ক্লাসের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ। তারা কি ক্লাস করলো, তারা যে দেখলো, কি পাইলো, কি পাইলো না, তারা এখানে এটা পিন পোস্টেই আছে। আচ্ছা, তো আমি আমার এই টেকনোলজি সম্পর্কে আমি বুঝিয়েছি, তো তারা 2-3 মাস বোঝার পরও অঙ্ক মাথার উপরে দিয়ে যায়, বলে যে স্যার মাথার উপরে দিয়ে গেল, কি মাথার উপরে দিয়ে গেল বুঝতে পারলাম না। তো সবাই খালি মাথার উপরে দিয়ে গেল। ওকে, আচ্ছা, এখন যেটা বলতে চাইছি, যে ওরা মাথার উপরে দিয়ে গেল বলে পার করে দিল, আমি তো আর পারলাম না। আচ্ছা যাই হোক, এখন বানাইছি, ঘটনা ঘটছে, টেকনোলজি স্টাবলিশ করছি, ফোরে ফোরে লাগবে, কারণ আমার ঘটনাও এখানে 4টা, এই যে এখানে ক্যান্ডেলস্টিকের ধারা, এবং এমন ধারা স্টাবলিশ করতে হয়েছে, দেখেন এগুলো সব সমান, অর্থাৎ 16টা বাই নিবে না, বাইয়ের জন্য 16টা টেকনোলজি দেওয়া হয়েছে, 16 ধরনের ম্যাথ ঢুকানো হয়েছে, যে ম্যাথে পাক পৃথিবীর ওই ঘটনার সাথে মিললে সে বাই নেবে।
আবার ওই একই ঘটনা উল্টে আর সেলকে দেওয়া হয়েছে 16টা। এই যে দেখেন, এই যে সেল 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 সেল, এই যে বিবিবি বিবিএস, এই যে বিবিবি মানে 4টা বাই ক্যান্ডেল, বিবিএস মানে 3টা বাই ক্যান্ডেল আর একটা সেল ক্যান্ডেল, এটা বাই বাই সেল বাই, এটা বাই বাই সেল সেল, এরকমভাবে সাজানো হয়েছে ক্রমধারা অনুযায়ী। তো এখানেও এরকমভাবে 4টা ধারা সাজাইতে হয়েছে, এইটা না হয় এটা না হয় এটা, অর্থাৎ যোগ নাহলে বিয়োগ নাহলে পূরণ নাহলে ভাগ। এখানে 4টা কেন, এখানে অন্যগুলো হয় না কেন? 2 যোগ 2 4, আবার 2 গুণন 2 4। এই 4-এর মহিমাটা আপনারা যদি বোঝেন, যে 4-এর ভিতরে কিন্তু সব যোগের ফলাফলও 4, গুণনের ফলাফলও 4। এখানে কিন্তু আমি কমাইতেও পারিনি, বাড়াইতেও পারিনি, এই যে টেকনিকটা। তো এখানে আল্লাহ 4টা যেহেতু পাঠাইছেন, 4টা বার এডিট করছেন, করে দেখছেন, তো এইখানে ওই 4টার বাইরে আর নাই। এখন না খেললে প্যাস্টাস দিতে পারেন স্যার, রুট এগুলো এগুলো এডিশনাল, অর্থাৎ হিজলা, টাইপ অফ হিজলা, অর্থাৎ মানুষ কিন্তু ডাইনেও মানুষ না বামেও মানুষ না, এরকম। তো এগুলো কিছু রাখছেন। আল্লাহ মজুদার কথা বলছেন, মজুদা তো পৃথিবীতে একটাই থাকবে, লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, মহাসমুদ্র ভাগ হয়ে যাবে, একটা। ওই বাদাম বেচে প্রেসিডেন্ট হয়েছে একটা, আপনি হন না বাদাম বেচে প্রেসিডেন্ট, সবাই তো হইতেছে, আপনি হয়ে যান, বাহ কি সুন্দর কথা। তো চা বেচা প্রেসিডেন্ট, দেশের প্রধান, তো আপনি হন না, আপনি হতে পারছেন না কেন? আপনি এত লেখাপড়া করছেন, তা আপনি প্রেসিডেন্ট হবেন না? হয়ে যান, পারছেন না কেন? অর্থাৎ ভাগ্য বলতে একটা কথা আছে, নিয়ন্ত্রণ বলতে একটা কথা আছে, পরিচালক বলতে একটা কথা আছে, যিনি পরিচালনা করেন। এই যে জিনিসটা বুঝেন যদি, যে কেউ পরিচালনা করেন, তাহলে এই ম্যাথ, এই ফরেক্স, এই ক্যালকুলেশন কেউ পরিচালনা করে। যে কে পরিচালনা করে তা আসলে আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি। আর এই ম্যাথের থেকে আমরা যেটা বুঝিয়েছি, যে এখানে আমরা যে 4টা ক্রমধারা দিয়েছি, যে 4টা, যেন মনে করেন তাওরাত জবুর ইঞ্জিন কোরআন, কথা বুঝছেন পরিষ্কার ভাষা, যোগ বিয়োগ পূরণ ভাগ, বাংলা কথায় শেষ, 2 যোগ 2 4, 2 গুণন 2 4। তো আমরা 3-এর ফয়সালায় গিয়ে ন্যানো টেকনোলজি স্টাবলিশ করতে যাইয়া, ন্যানো টেকনোলজি কতটা ধারায় কাজ করবে তা বুঝতে আমাদের এই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এই জায়গাটায় আসতে হয়েছে। জানি এটা আল্লাহ মাফ করুক, আমি উদাহরণের সাথে বলছি, আমি ওখান থেকে উদাহরণটা বুঝছি, বোঝার পরে আমি আসলে এখানে সেটা এস্টাবলিশ করেছি, ব্যাপারটা এরকম। তো দেখেন ছোট কত হতে পারে, এ দেখেন স্যার কি বলছে। আসসালামু আলাইকুম। আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে শুধু বলেন হ, তাহলেই হয়ে যায়। তা বিজ্ঞানীরা গবেষণা করছে যে আচ্ছা এই মহাবিশ্ব আসলে সৃষ্টি হয়েছে কিভাবে। তো এটা নিয়ে তাদের কিন্তু আগ্রহের কোনো শেষ নাই, প্রতি মুহূর্তে নতুন নতুন থিওরি আসে। তা আমরা একটা থিওরি জানি না, যে সেটা হচ্ছে যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়েছে, সেটা থেকে তৈরি হয়েছে। ওকে, আমরা বিগ ব্যাং সম্পর্কে কথা বলেছি, মানে বিগ ব্যাং নিয়ে আমি কথা বলেছি এর আগে, আমি একটা ভিডিওতে দিয়েছি। এখন বিগ ব্যাং এর যদি উদাহরণ জানতে চান, যে বাচ্চা বিগ ব্যাং কোথায়, বিগ ব্যাং এর তো বাচ্চা থাকবে, এখন বাচ্চা বিগ ব্যাং কিরকম কোথায়, আমি আমার ভিডিওতে স্টেট বলে গেছি। আইনস্টাইন স্যারের যুক্তি অনুযায়ী, কথা অনুযায়ী বিগ ব্যাং এর কথা বলছি। ছোট কত হতে পারে কল্পনা করতে এই ভিডিওটা আপনার জন্য। সবকিছু এই মহাবিশ্বে যা কিছু ছিল একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল, ওই জায়গায় বিস্ফোরণ হইলো। তারপরে হচ্ছে এই সৌরজগৎ, তারপরে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, শূন্যের যে স্থান, সবকিছু একটার পর একটা তৈরি হলো। তা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে তার চাইতে আরো ভালো কোনো থিওরি আছে কিনা। তো একটা থিওরি পাইছে, সেটা হচ্ছে স্ট্রিং থিওরি, যেটাকে বলা যেতে পারে থিওরি অফ এভরিথিং। মানে এটাকে একটু ইজি করে বলি, বিজ্ঞানীরা দেখতেছে যে এই যে কোনো মহাবিশ্বের যা কিছু আছে, ছোট্ট ছোট্ট একটা স্ট্রিং বা একটা, ওইটাকে বলা যেতে পারে যে দড়ি দিয়া তৈরি। আরো সহজ করে বলি, আমরা হচ্ছে গিটার দেখি না, গিটারের মধ্যে অনেকগুলো হচ্ছে যে ওটাকে যেটা বলে যে হচ্ছে যে তার থাকে না, এরকম মহাবিশ্বের যা কিছু তৈরি হয়েছে খুব চিকন সরু তার আছে, খুব ছোট্ট। এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি, কত ছোট সেটার একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো যে আসলে ছোটটা কি। যেমন ধরা যাক আমরা যে পরমাণু শব্দটা লিখি না, পরমাণুর এই রয়ের নিচে যে একটা, আমরা যদি এই যে খাতা কলমে লিখি, রয়ের নিচে একটা ফোঁটা দিই না, ওই ফোঁটার মধ্যে 25,000 কোটি পরমাণু আছে। আর একটা পরমাণু যেটা, সেইটার মধ্যে অসংখ্য স্ট্রিং থাকে। ক্লিয়ার? তার মানে আমি যদি বলি যে ওই যে যেই জিনিসটা দিয়ে মহাবিশ্বের সবকিছু তৈরি, এটা হচ্ছে পরমাণুর এই রয়ের নিচে যে ফোঁটাটা, সেখানে 25,000 কোটি। ধরা যাক যে পৃথিবীর লোক যদি আমি 500 কোটি ধরি, এরকম 50টা পৃথিবীর যতগুলো লোক আছে, প্রত্যেকে যদি ওই রয়ের মধ্যে যে ফোঁটাটা আছে একটা করে করে পরমাণু দেই, তাহলে 500 কোটি এরকম 50টা পৃথিবীর সবাইকে দেওয়ার পরে
যতগুলো পরমাণু পাবো ওইটা হচ্ছে রয়ের এই ছোট ফোঁটার মধ্যে আছে। তার মানে বুঝতে পারছি তো কত ছোট। আর ওই একটার মধ্যে 25,000 কোটি, আর ওই প্রত্যেকটা পরমাণুর মধ্যে অসংখ্য। আচ্ছা, এই যে যে পরমাণু এখানে যে আছে অসংখ্য, অর্থাৎ এখান থেকে আসছে ন্যানো টেকনোলজি চিন্তা। অর্থাৎ এখানে যদি ন্যানো ছাড়া আমরা ফাংশন করি তাহলে এটা আমরা পারবো না। তো ন্যানো করতে গেলে কি হবে? এই দেখেন, এইটাই এই যে ন্যানো টেকনোলজি। আমার এই একটা ক্যালকুলেটরের ভিতরে এই যে যে এই যে যেগুলো ঢুকিয়েছি, কারো ক্যালকুলেটরে এরকম বা এই মানে কারো রবটসে এগুলো নেই। এগুলো হাজার হাজার, এগুলো এক একটা অঙ্কের ডিজাইন। তো যারা আমার কোর্স করছেন তারা জানেন একটা 90 এর ভ্যালু কত, মিনিং কি। আমি এর আগের ভিডিওতে আপনি শুনে বহুবার বুঝিয়েছে, বোঝানোর সময় নেই। তো এই যে ন্যানো টেকনোলজি, অর্থাৎ একটা বাই নেয়ার জন্য এখানে তাকে কতগুলো স্ট্রিম ব্যবহার করা রাখছে। এই দেখেন 16x4, কথা বুঝতে পারছেন? এখানে 64x2, এই যে 128টা টেকনোলজি এখানে ব্যবহার করছি। এই 128টার একটা এর ভিতরে এই যে 3A, এই যে 3A, সো আমরা একটা 3A বুঝবো। বক্স 4 মনে করেন MM4 আর 3A MM4। এখানে ভাষাটা আমার কিভাবে আসছে? ভাষাটা আমি দুইয়ের সমন্বয় কম্বিনেশন করে ভাষাটা বানিয়েছি। কিভাবে? অক্ষর এবং লেটার, এই যে ফিগার এবং লেটার, এই দুইজনের সমন্বয় গঠিত করছি যে এইটা 3A। তো আমরা একটা ক্যান্ডেলে যাই 3A, আমরা 4-এ দেখব 3A। তো আমরা যদি এইখানে 3A দেখি, এই যে এইখানে এটা ক্যান্ডেল তো এটা নাই, এখানে এই যে আমরা 4-এ এখানে একটা বানিয়ে নিই। কারণ অবজেক্টস এত এত হাজার কি বানা ডিলেট 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 ডিলেট। ওকে, আমরা একটা বক্স বানাবো 4-এর, এটা একটা রোবট বানাবো। এটাই 4, বক্স 4 একটা রোবট বানাবো। এটা পাসওয়ার্ড দিছি। আচ্ছা, একটা রোবট বানাইলাম। এই যে এখন এই রোবটের ফাংশন করবে। আমরা এই রোবটে বক্স 4-এ আমরা যে 3A দেখলাম, বা আমরা এখানে যে কোনো আরেকটা নেব, ধরেন এই যে এইটা বক্স 4-এর 1-এ, বক্স 4-এর 1-এ এখানে কি, আর বক্স 4-এর 3A কি। ওকে, এই দুইটার মিনিং দেখলেই বুঝবেন যে কি জিনিস, এখানে কতগুলো অঙ্ক এখানে আছে। দেখি এই যে বক্স 4-এর, এই যে এই দেখেন, এখানে দেখেন এই যে বক্স 4-এর, এই যে এটা আবার কাম করে না। এই যে বক্স 4-এর, এই যে 4-এ 1A 4+ মানে কি, 4টা বাই ক্যান্ডেল গুনে পাঠাইছে। দেখেন 1 2 3 4টা বাই ক্যান্ডেল দেখছেন। আর বক্স 4-এর এই যে 3A 1+ মানে কি, প্রথম ক্যান্ডেলটা বাই। এই যে এটা আবার প্রথম ক্যান্ডেলটা যদি সেলে যায় তাহলে দেখবেন এখানে মাইনাস আসবে। এই যে দেখেন এটাকে ঘুরিয়ে আমরা সেলে আনি, এই যে এই দেখেন মাইনাসে চলে আসছে। এই যে এবং 4টা, এই যে 3টা বাই ক্যান্ডেল আছে। এই দেখেন 1 2 3 4টা। এই যে রোবট এই যে সারার সাথে সাথে এই যে টাবাস করে যে অঙ্কটা করে দেয়, তার মানে কি বুঝছেন এটা কেমন? একটার ভিতরে কতগুলো অঙ্ক, এলো একটা লাইন গেল, তাহলে এগুলো সবগুলো এরকম অঙ্ক একটা একটা করে। এই এত ফিগার স্কোয়ার, কোথায় রুট, কোথায় যোগ, কোথায় বিয়োগ, কোথায় পূরণ, আমি জাস্ট বোঝার জন্য একটা ক্যান্ডেলকে দেখিলাম। ওকে, আমরা ন্যানো টেকনোলজি চিন্তা করি। আর আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, এই অনার্স ফাইনাল ইয়ারে আলহামদুলিল্লাহ আমরা কোডিং করতেছি বাপুতে মিলে। দেখি আল্লাহ কবুল করে যদি খুব তাড়াতাড়ি। এখানে আমরা দুইজনেই কোডিং করলাম, এখানে শেষ। এই কোডিংয়ে আসলে তানভীর আহমেদ সাহেব দেখিয়েছেন, কিন্তু এই বিশাল কোডিংয়ের এই টাইপিং আমি আসলে পারি নাই। আমার ছেলে এই বিষয়ে সম্পূর্ণ সাহায্য করছে আমাকে, এ বিষয়ে একটু একটু করে করছে। তো তার একটানা 24 ঘন্টা লাগছে একটা সাইট কমপ্লিট করতে, এডিট করতে। একটা একটা করে দেখছে, লিখছে, বুঝছে,
টেরার প্যানেলের সাথে মিলছে, অঙ্কটা হাতে কলমে ক্যালকুলেটরে করছে, দেখছে, চেক করছে, তারপরে গেছে। এভাবে 2 দিন চলে গেল আমাদের এই কাজটা করতে। দেখতেছেন এই সেলের জন্য 16টা, বাইয়ের জন্য 16টা, আর এদিকে 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা, এগুলো এই যে 4টা পোর্শন তারা করছে, এই যে ঠিক আছে, এই 4টা ভাব ধারাবাহিকতায় তারা গেছে। তো আমরা এখন আসল কাজে আসি। এতক্ষণ বকবক করলাম। বকবকের মিনিং হলো যে হ্যাঁ, আমারটা বাইটেড নেয় কিনা, তো সেল বাই নেয় কিনা আমরা দেখবো, চেক করব। লাভ লসের হিসাব তো এখন নাই, কারণ আমরা ওয়ান সাইড মাত্র কাজ করছি। আর এই একটা সাইড বাই এবং সেল একই জিনিস আছে সবগুলো, এই যে ওয়ানে ওয়ানে এগুলো বদলি হয়ে যাবে, এই যে ওয়ানে ওয়ানে ওয়ানে, টুয়ে 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 টুয়ে, থ্রি থ্রি থ্রি, এগুলো সব বদলি হবে, ওয়ানে ওয়ানে টুয়ে টুয়ে। তার মানে আমি এগুলো জাস্ট কপি পেস্ট করছি এখানে। এখন একটু একটু করে একটা একটা করে এডিট করব তার ভাষা অনুযায়ী, তার কোডিং অনুযায়ী, তার ডিজাইন অনুযায়ী। তো একটা একটা করছি, যেহেতু প্রথম লাইন ঠিক আছে এখানে বাই, আর প্রথম লাইন সেল, তাহলে এই ঘটনায় যে শুধু বাই পাইলে বাই নেবে, সেল পাইলে সেল নেবে। ওকে, ডান। আমরা এখন স্ট্র্যাটেজি চেক করব। ওকে, এই যে আমরা স্ট্র্যাটেজি দেখলাম যে এখানে ইউরো নাই, গোল্ডে আছি, আর এখানে 5 মিনিটে দেন, সমস্যা নেই, এটা একটু বাড়িয়ে দেই, একটু কমিয়ে দেন। আর স্ট্র্যাটেজি চেকিংয়ে থাকবে। তো ঠিক আছে, স্ট্র্যাটেজি সব কিছু আমি এটাকে দেখছি। স্টার্ট। ওকে, দেখি কি করে। গ্রাফ হইব না কোনো আবার। ওকে, এটা মিস্টেক করছে কোথায় জানি না, ডিজাইন শিফট, এটা ক্যান্সেল। ওকে, আমরা এখন এই নতুন করে এটাতে যাব। দেখি এবার আমাদের ওকে, লাইন নিচে স্ট্র্যাটেজি চেক দিলাম। ট্রেডিং আসতেছে, কিন্তু এটা কেন আসে এটা তো বুঝে আসলো না। স্ট্র্যাটেজি দেখবো কেমনে? এই যে ট্রেড নিচে খাইছে, এই যে ও আইছে গ্রাফ, আইছে ট্রেড তো নিচে, আলহামদুলিল্লাহ। দেখি একটু যাইলি 1 মিনিট চলুক, দুটো ট্রেড নেবে, দুই দিকে এস্টাবলিশ করা হয়েছে। এখন দেখি আমরা কি করছে, এখন আর নেবে কিনা। ওকে, ওই যে এটা সেল ট্রেড এস্টাবলিশ করে, ওই যে টিপি নিচে নিচে নামে, সেল ট্রেড নামে। ওকে, ডান, চলতে থাকুক ওরা। আমরা একটু এখানে দেখব, এই যে দেখেন একটা বাই ট্রেড নিছে। ওকে, বাই ট্রেডে এটা ক্ষুদ্র এসএল দিয়েছে ওইভাবে, এবং আবার একটা বাই ট্রেড নিয়েছে, বাই ট্রেডে একটা প্রফিট দিছে 33, ক্ষুদ্র একটা প্রফিট দিয়েছে। এবার এবার আমরা দেখব সেল গেল কোথায়। এই যে সেল ট্রেড, এই যে সেল একটা, এই যে একটা সেল ট্রেড নিচ্ছে, এই দেখেন অটোমেটিক্যালি এই সেল এতবার গবেষণা করে একটা সেল নিয়ে, এই যে সেলে 82% সেল খাইছে সেলে, এই যে এটা, এই যে দেখছেন সেল, অর্থাৎ একটাই, এরপরে আর ট্রেড নেয় নেই আর নেবেও না, কারণ দুইটা ট্রেডই পাইছে, সে দুইটা ট্রেডই নেবে, একটা ট্রেডে সেল খাইছে, দুইটা ট্রেড বাই সেল পাইছে, আর নেয় নাই। আসলে গ্রোথ দেখাটা বড় নয়, আলহামদুলিল্লাহ আমাদের এই যে ঘটনা, এই যে বাই এবং সেল একত্রে নেয়, এটা দেখা একসাথে। এখন আর নেবে না, কারণ আমার স্ট্র্যাটেজিতে মাত্র 2 ফ্যাক্টর কাজ করছে, দুইটা ঘটনাকে আমি সামনে আনছি। তো দুইটা টেকনোলজি কাজ করছি, আগামী 2-3 দিনের মধ্যে আমি আশা করতেছি সম্পূর্ণ কাজ করে দেখতে পারবো আসলে ঘটনাটা কি, এবং কিভাবে সেই ন্যানো টেকনোলজি কাজ করে। ন্যানো টেকনোলজি কিভাবে কাজ করবে, কতটুকু করবে, পার ডে আমাদেরকে যারা জানতে চাইছেন তারা একসাথে জেনে নেন। ন্যানো টেকনোলজি অনুযায়ী আসলে পিপস কালেকশন করা, অর্থাৎ প্রতিদিন আমি 200+
বা 300 প্লাস পিপস কালেকশন করব যে কোনো মূল্যে। মার্কেট চলবো কি চলবে না দেখার বিষয় না। তো ক্রিপ্টোকারেন্সির উপরে এটা, গোল্ডের উপরে এটা, জিবিপি বিভিন্ন জায়গায় আমি এর আগে টেস্ট নিয়েছি, দেখিয়েছি। কাজ করবে একই স্টাইলের, শুধুমাত্র ম্যানুয়ালি কিছু ডাটা ওখানে বদলি করে দিতে হবে, যেটা স্পেড অথবা যার যার পিপস আলাদা, যেমন গোল্ডের পিপস আলাদা, আপনার জিবিপির পিপস আলাদা, পিপস ক্যালকুলেশন আলাদা, সেই ক্যালকুলেশন অনুযায়ী তারা ওইখানে ওটা করবে। করার পরে ওইটা ঠিকঠাক করে দিলে এবার ক্রিপ্টোতেও চলবে, গোল্ডেও চলবে, আদার্স চলবে, সব জায়গায় চলবে আমার এই ন্যানো টেকনোলজি। এটা যারা আমার এই টেকনোলজির সাথে জড়িত হতে চাচ্ছেন বা হবেন বলে আশা করছেন, সবাইকে বলে রাখছি, MT4 MT4 এ সবার অ্যাকাউন্টস থাকবে। আমি MT4 এ এই রবট কোডিং করেছি, MT5 এ এখনো রবট কোডিং করতে পারিনি। তো এখানে মোটামুটি কিছু টাকা পয়সার ব্যাপার আছে, তো এগুলো এখনো আমার এত নাই। আমি লক্ষ লক্ষ টাকা এখানে নষ্ট করে ফেলছি এই বিষয়টা আবিষ্কার করতে। তো MT4 এ সবাই অ্যাকাউন্টস করে রাখবেন। আর মেসেজ এরকম যে সবাই যদি এটা ফাংশন করে, তবে 5টা অ্যাকাউন্টস ভেরিফাই করে রাখবেন। 5 দিনে 5টা অ্যাকাউন্টের উপরে চালাবো পরবর্তীতে। এখন প্রথম দিন আস্তে আস্তে চালিয়ে কিছুটা প্রফিট নেবেন। তো প্রফিট রেশিওটা কেমন হবে, কি হবে, কতটুকু হবে, কত ডলারের উপরে, আমি এটা নিয়ন্ত্রণ করব। আপনি কত ডলারে ট্রেড নেবেন এটা আমি নিয়ন্ত্রণ করব। আপনাকে রেজিস্ট্রেশন দেব আমি, অর্থাৎ আমি এর আগে সিগন্যাল চালিয়ে আমার নামে বদনাম আসছে, তো এবার আমি সেটা হতে দেব না। আপনি আমার সাথে কথা বলবেন, কথা বলে নির্দিষ্ট চুক্তিতে আপনি কত লটে ট্রেড নেবেন সেটা আমার জানতে হবে। যদি আনলিমিটেড নিতে চান, যা আপনি আপনার ইচ্ছা মতো নেবেন, সেক্ষেত্রে আমার জানা থাকতে হবে যে এই অ্যাকাউন্টসটা আনলিমিটেড নিচ্ছে, আমি রেজিস্ট্রেশনটা সেভাবে দেব। এবং আমি একটা গুগল ফর্মে অথবা নিজস্ব কোনো একটা ডাটায় আমি নোট রাখবো যে কতজন আনলিমিটেড অ্যাকাউন্টসে ট্রেড করবে, আর কতজন 1 সেন্টে করবে বা 2 সেন্টে করবে, বা কিভাবে করবে, কতটুকু করবে, এটা আমি নিয়ন্ত্রণ করব এখান থেকে। আমি রেজিস্ট্রেশন দেবো আপনাকে, সেভাবে আপনি সেভাবেই পরিচালিত হবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আর দোয়া করবেন আমরা যেন আহ, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে লাইভে এসে এরকম দেখাইতে পারি, এবং সবাই যেন জুম মিটিংয়ে আসেন। তো আমি পরবর্তীতে এটা পারলে আমি সেই দিন বলবো যে কয় তারিখে আমি জুম মিটিংয়ে আসব, এবং আমার রোবট লাইভে টেস্ট দেখাবে, সবাই টেস্ট নেবেন, বলবেন এত তারিখ এত তারিখ, আমরা একটা তারিখ সেট আপ করবো, সেখানে যাব। আমরা স্পেশালি গোল্ড নিয়েই দেখবো, আর অন্য পেয়ার, কারণ আমার দরকার প্রফিট। এত বিলিয়ন বিলিয়ন প্রফিট দিয়ে আপনি কি করবেন? টেকনোলজি কাজ করবে, এটা অঙ্ক, এটা কাজ করবে। তো গোল্ডে কাজটা করলে হবে, আমাদের প্রফিট রেশিওটা বড় হবে, প্রফিটের ইয়াটা বড় হবে, মানে অঙ্কটা বড় হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো আসুন আর কি বলবো, সবই দেখলাম আমরা, ন্যানো টেকনোলজি দেখলাম, আমরা এই যে ক্যান্ডেল স্টিকের কোয়ালিটি, আমরা এই যে এখানে যেহেতু এই এতে আপনার কি বলে, এই এক্সেল ফাইলে আমি কাজ করেছি, এটাতে আমি গবেষণা করছি, এটাতে আমি অঙ্ক মিলাইছি, দেখছি এই এক্সেল ফাইলে। তো এই এক্সেল ফাইলে যেহেতু আমি এগুলো মিলাইছি, বুঝছি, দেখছি, তো এই ক্ষেত্রে কোডিংটা আমি নিজের হাতে করেছি রবটে। আমার রবটের যে কোডিংটা হয়েছে, এই কোডিংটা আমার একদম নিজস্ব, নিজের হাতে। কারণ এই এক্সেলে যেহেতু আমি করতে পারছি, টাইপ করতে পারছি, এক্সেলের ঘটনা বুঝি, সেক্ষেত্রে ওই কোডিংয়ের ভিতরে কোথায় কি দিতে হবে, কোথায় কি করতে হবে, তানভীর আহমেদ সাহেব আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি ঠিক সেই অনুপাতে স্যারকে আর ডিস্টার্ব করি নাই, আমি নিজে নিজেই এ পর্যন্ত করে এ পর্যন্ত আনছি। আজকে যে প্রফিট রেশিও দেখলেন, এই ন্যানো টেকনোলজির, এই যে এখনো ট্রেড, এই যে ট্রেড আর নেয় নাই, দেখছেন এখনো ট্রেড চলতেছে, ট্রেড আর নেয় নাই। অর্থাৎ আমি তো দুইটাতে মাত্র দিছি, বাই এবং সেল। এই যে বাই আমাদের টেকনোলজি অনুযায়ী, ঠিক আছে, আর এই যে সেল, এই যে সেল, আবার দেখাইলাম বাই সেল, অর্থাৎ আমাদের দুইটাই নিচে এবং প্রফিটেই ক্লোজ করছে। তার মানে আমার এই রবট বুঝে এতে কোথায় যে ক্লোজ করে দিলাম, এই যে আর নিচ্ছে না, ট্রেড নেবে না, প্রত্যেক ক্যান্ডেলে নেবে। অঙ্কটা এরকম, কারণ আমি 16টা স্ট্র্যাটেজি স্টাবলিশ করলেই সে যার যার ক্যান্ডেলে ট্রেড নেবে ইনশাআল্লাহ। তো ক্লোজ করে দিলাম এখানে এটা, ঠিক আছে। এখানে আবার দেখলাম এই যে রবট প্রফিট দিবে। এটা অন্যদের মতোই সাপোর্ট রেজিস্ট্যান্স গেল, ট্রেড বাড়তে থাকবে, উপরে উঠলে রিকভারি করবে, এরকম সিস্টেম নাই আমারটায়।
আমারটা নিজের ভাষায়, নিজের অঙ্ক, নিজের ডিজাইনে নিছে, নাই কোনো সাপোর্ট, নাই কোনো রেজিস্ট্যান্স, নাই কোনো কিছু এখানে, জাস্ট ট্রেড নেবে এবং ট্রেড নিয়েছে, এই দেখুন জাস্ট ট্রেড নিছে এই। এবং আপনাদের রোবট যারা আছেন তারা দেখেন এভাবে গ্রোথ, এভাবে ঠুস করে গ্রোথটা উপরের দিকে দেখায়, মানে আপনার প্রফিটে আপনি লাভে আসছেন এমন দেখায় কিনা, দেখেন পারবেন না তো। আসলে আর কি বলবো, অনেক বলছি, খুব ভালো করছিস, ঠিক আছে। ওকে, তো সবাই দোয়া করবেন সে পর্যন্ত। আগামী খুব তাড়াতাড়ি আমি কাজ শেষ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। আমি করব, করে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমার টেকনোলজি থাকে, এবং সবাই সাথে থাকার জন্য চেষ্টা করবেন। যারা কাছে থাকবেন তাদের আমি আবারও বলছি, প্রাথমিক পর্যায়ে এটা যদি প্রফিটেবল হয় বাংলাদেশে, তাহলে অনেক সময় ব্রোকার্স আপনার সাথে কারসাজি করতে পারে। তো আপনি যেহেতু 1 মাসের জন্য রেজিস্ট্রেশন প্রথমে নিয়েই যাবেন, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নিয়ে গেলে 1 মাসের মধ্যে যদি আপনাকে ব্লক করে দেয়, সে তো দায় দায়িত্ব আপনার। সেক্ষেত্রে আপনাকে এই জন্য অগ্রিম হুঁশিয়ারি সংকেত দিচ্ছি, যদি ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে ওই 4-5টা অ্যাকাউন্টস আপনার করে রাখা, এটা তো তেমন কিছু না, সময় আছে। যদি করে রাখেন হয়তো লস হবে না, ওটা তো পয়সা লাগে না, করে রাখেন। যদি এটা ফাইনালি হয়ে যায় বা পাশ করে যায়, আমি যদি পারি, তাহলে আপনাদের ওইটা আপনাদের জীবনে কাজে লাগবে এবং সুবিধা হবে। আর কিছু নাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালাম।